নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। 2024 সালের প্রথম দফার নির্বাচন শেষ হয়ে গেছে ইতিমধ্যে এবং আমরা দ্বিতীয় দফার একদম কাছাকাছি চলে এসেছি। এবার প্রথম দফার যে নির্বাচন হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের ৩টি জেলাতে বা ৩টি লোকসভা কেন্দ্রে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে গেছে গত 19শে এপ্রিল। তার মধ্যে একটি আলিপুরদুয়ার, একটি কোচবিহার এবং আরেকটি জলপাইগুড়ি। এবার আমরা দেখে নিই যে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে কি হতে পারে। দেখুন, প্রেডিকশন সবসময় মিলে যাবে এরকম কোনো ব্যাপার নেই। তারপরেও মানুষ ভোট দিয়ে আসার পর যেরকম মনে হয়েছে তার উপর বেস করেই আমাদের আজকের এই পর্বটি। কিন্তু যেটা ব্যাপার সেটা হলো এবছর যেরকম সাইলেন্ট ভোট হয়েছে, এরকম সাইলেন্ট ভোট এর আগে অন্তত আমি খুব কম দেখেছি। আসলে এগুলো হয়েছে এই সার্ভের জন্য বিভিন্ন ফোন আসতে আসতে মানুষের মধ্যে, মানুষ এখন নিজের মতামতটা দেয় না, হয়তো মনে একটা থাকে, ইচ্ছে করে আর একটা বলে দেয়। এবার আমরা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রটা দেখে নিই। 2019 সালে এখানে জন বার্লা বিজেপির প্রার্থী ছিলেন এবং সে প্রায় 2 লক্ষের বেশি ভোটে জেতে। এবং তারপর যখন 2021 সালে বিধানসভা ভোট হয়, ওখানে যতগুলো বিধানসভা কেন্দ্র ছিল সবগুলোতেই বিজেপি জিতে যায়। সেখানে 2 লক্ষর বেশি ভোটে এবার জিতেছিল আলিপুরদুয়ারে, তখন তারা টিএমসি থেকে দশরথ তির্কেকে হারিয়ে দেয়। কিন্তু আপনি যদি দেখেন, যখন 2009 সাল আরএসপি থেকে মনোহর তির্কে সেখানে জিতেছে, তখন থেকে বিজেপির ওখানে একটা বেস তৈরি হয়ে যায়। সেই মুহূর্তেও তারা প্রায় ওখানে 27% ভোট পেয়েছিল সে সময়। তার পরবর্তীতে 2014 সালে যখন ভোট হয়, তখনও সেখানে 27%-এর সাথে আরো প্রায় 5% ভোট অ্যাড হয়ে যায়। কিন্তু সেখানে তৃণমূলের 2011-তে ক্ষমতায় আসার পরও খুব একটা বেশি ভোট পার্সেন্টেজ তখনো পর্যন্ত তাদের বাড়েনি, সেটা 0.35% বা এর থেকে সামান্য কিছু বেশি হবে। তো বিজেপির একটা বেস আলিপুরদুয়ারে অনেকদিন আগে থেকেই তৈরি হচ্ছিল, যেটার ফলস্বরূপ 2019-এ প্রবল হাওয়া এবং জন বার্লার 2 লক্ষ ভোটে জিতে যাও। কিন্তু এবার 2024-এ কি হবে? 2024-এ জন বার্লাকে টিকিট দেওয়া হয়নি। সে প্রথমে মুখ ফুলিয়ে মুখ ভার করে বসেছিল। ইলেকশনে নামবে কি নামবে না সেটা নিয়ে একটা সন্দেহ প্রকাশ করেছিল। সেখান থেকে তারপরে সে ইলেকশনে নামে এবং তারপর ভোট হয়। ভোট হওয়ার আগ পর্যন্ত সেখানে যেটা দেখা যায় সেটা সামগ্রিকভাবে আপনি অন্তত উত্তরবঙ্গে দেখতে পারবেন। উত্তরবঙ্গটা তো গত 2019-এর পর থেকে বিজেপির প্রায় গড় হয়ে গেছে, সেটা আপনি বিধানসভার ক্ষেত্রে বলুন আর লোকসভার ক্ষেত্রে বলুন, বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এসব জায়গাগুলো। সেখান থেকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে জন বার্লার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ এসেছিল, বিশেষ করে দুর্নীতির অভিযোগ এসেছিল। এবং তার সাথে মমতা ব্যানার্জি চা সুন্দরী প্রকল্প এবং 2019-এর যে হাওয়াটা, সেই হাওয়াটা কিন্তু 2024-এ নেই। সেখান থেকে কি হতে পারে? সেখান থেকে কি মানে বিজেপি আবার ক্ষমতায় ফিরবে আলিপুরদুয়ারে, নাকি তৃণমূল আবার সেখানে তাদের দখল করবে লোকসভা কেন্দ্রটি? যদি এই মুহূর্তের আপনি অ্যানালাইসিস বলেন, মমতা ব্যানার্জি সেখানে যাওয়া, বিভিন্ন রকম প্রকল্প, সেটা লক্ষ্মীর ভান্ডার হোক আর যাই হোক, লক্ষ্মী ভান্ডার তৃণমূল কংগ্রেসের একটা মানে অক্ষত আপনি বলতে পারেন যে একটা দুর্ধর্ষ ব্রহ্মাস্ত্র, যেটা এখনো পর্যন্ত যেটার জুড়ি মেলা ভার এবং বিজেপি তার মানে এর বিরুদ্ধে কোনো কিছু এখনো জোগাড় করতে পারেনি। কিন্তু চা বলা এরিয়া বা বাগান জায়গাগুলোতে লক্ষ্মীর ভান্ডার ততটা এফেক্টিভ কিন্তু হয়নি। সেখান থেকে এবং তার সাথে 2021-এর যদি বিধানসভার ফলাফল দেখা যায়, তাহলে আমি বলবো অন্তত আলিপুরদুয়ারে অ্যাডভান্টেজ এখনো পর্যন্ত বিজেপি। হ্যাঁ, এটা নিশ্চিতভাবে বলা যায় 2 লক্ষ ভোটে আর ওখানে বিজেপিকে জিততে হবে না বা জিতবে না, কিন্তু বিজেপি এখনো পর্যন্ত ওখানে অ্যাডভান্টেজে রয়েছে। এবার আসি কোচবিহার লোকসভা কেন্দ্র নিয়ে। কোচবিহার লোকসভা কেন্দ্র এখন মানুষের কাছে কেবল তো মাত্র নিশীথ প্রামাণিক বা উদয়ন গুহ বা যিনি দাঁড়িয়েছেন তার জন্য না, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তার জন্য না, সেটা বিখ্যাত সেখানে বিভিন্ন রকমের মারপিট, দাঙ্গা, ক্যাচাল এসবের জন্য, ঝামেলার জন্য। 2019-এও হয়েছিল, 2021-এ হয়েছে এবং 2024-এ 19শে এপ্রিল যদি এই 3টে লোকসভা কেন্দ্রে সব থেকে বেশি অশান্তি কোথাও হয়ে থাকে সেটা কোচবিহারেই হয়েছে। কোচবিহারে বেসিক্যালি নিশীথ প্রামাণিক বলুন বা তৃণমূল কংগ্রেস নেতা বলুন, কেউই ভালো না। কোচবিহারের কালচারটাকে এরা শেষ করে দিয়েছে। কিন্তু 2019-এ নিশীথ প্রামাণিক যখন জেতে, তখন যে বিজেপির হাওয়াটা ছিল, সেই হাওয়াটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, এটা অস্বীকার করার জায়গা নেই। অত ফ্যাক্টর এবং তার সাথে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা নিজেদের মধ্যে অস্বাভাবিক পরিমাণ গোষ্ঠীকণ্ঠ, যার জেরে ওখানে নিশীথ প্রামাণিক জিতে যায়। ইভেন নিশীথ প্রামাণিক একটা সময় নিজেও তো তৃণমূল যুব কংগ্রেসেই ছিল, তখন তৃণমূল যুব কংগ্রেস বনাম তৃণমূল কংগ্রেস মাদার সংগঠন এবং যুবর মধ্যে সারাক্ষণ ঝামেলা লেগেই থাকতো। সেখান থেকে সে বিজেপিতে চলে যায়, তারপর আবার আসে, তারপর এসে সে টিকিট নেয় এবং জিতে যায়। কিন্তু জেতার ব্যবধানটা ছিল মাত্র 54,000 ভোট। এই 54,000 ভোট 2024-এ যখন লোকসভাটা এই মুহূর্তে অনুষ্ঠিত হতে চলেছে, সেই হাওয়াটা কিন্তু নেই। এবং তৃণমূল কংগ্রেসের যত নেতা রয়েছে এই মুহূর্তে অন্তত এক কাট্টা রয়েছে। আর আপনি যদি জগদীশ বর্মা বসুনিয়ার কথা বলেন, তাহলে তিনি সিপিএম এর একটা সময়কার প্রধান ছিলেন, তারপর পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন এবং 2021-এ সব হেরে যাওয়ার পর যে একটি মাত্র বিধানসভা, সিতাই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস জিতেছিল, সেটা এই জগদীশ বর্মা বসুনিয়া, যে এই মুহূর্তে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা ভোটে লড়াই করছে। এবার জগদীশ বর্মা বসুনিয়ার এখনো পর্যন্ত যদি ট্র্যাক রেকর্ড দেখেন, তিনি খুব একটা বেশি কোনো ইলেকশনে হারেনি এবং ফ্রন্টের থেকে নির্বাচন করেছে।
সীতায়ের দিকে সে এক কাট্টা ভোট পাবে, এতে বিন্দুমাত্র কোনো সংশয়ের জায়গা নেই। এবং চা বলয়ে যেটা আলিপুরে লক্ষ্মীর ভান্ডার যেটা এফেক্টিভ না, সেটা আমাদের রাজবংশী অধিষ্ঠিত কোচবিহার জলপাইগুড়িতে মারাত্মকভাবে এফেক্টিভ। এবং তার সাথে তৃণমূলের সাংগঠনিক যে প্রচার, তৃণমূলের যে ক্যাডার বেস রয়েছে, সেই ক্যাডার বেস তো বিজেপির এখনো তৈরি হয়নি। তাই যেই মানুষগুলো এক কাট্টা হয়ে ভোট করছে এবং বুথে বুথে যে এই যে কর্মীবৃন্দ বা ক্যাডার যেটাই বলুন তৃণমূল কংগ্রেসের, তারা যেভাবে প্রচার করেছে, সাথে আইপ্যাকের সহযোগিতা, তাদের যে কনস্ট্রাকটিভ একটি রাস্তা দেখিয়ে দেওয়া তাদেরকে, যে এভাবে যদি প্রচার করা যায় তাহলে কাজ হবে, সেখান থেকে কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে নিশীথ প্রামাণিকের চাপ আছে। আপনারা যদি কোনো কারণে কুচবিহার লোকসভা কেন্দ্রে এবারের লোকসভার পরবর্তীতে যখন আপনারা 4ই জুন ফলাফল বের হবে, যদি নিশীথ প্রামাণিক আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হেরে যায়, অবাক হবেন না। তার কারণ তৃণমূল মানে দলগতভাবে নেতারা এক কাট্টা ভাবে এইভাবে এর আগে কখনো তৃণমূলের হয়ে নেমেছে কিনা আমি মানে কখনো দেখিনি। সেটা একটা বড় ব্যাপার। এবং তার সাথে হচ্ছে সাংগঠনিক যে ক্যাডার বেস, বুথ পর্যন্ত যে সংগঠন, সেটা কিন্তু নিশীথের এগেনস্টে যেতে চলেছে। তার সাথে হচ্ছে নিশীথের যে লাইফস্টাইল, সাউথ ইন্ডিয়ান স্টাইলে ওই কনভয় নিয়ে বেরিয়ে যাওয়া, একটার পর একটা গাড়ির সাথে কিছু ইয়াং ছেলে দৌড় ঝাঁপ, এসব সবসময় মানুষ এটা খায় কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে। এবং মানুষের কিন্তু কিছু উদ্ধত আচরণ, যেরকম উদয়ন গুহরটাও অনেকে পছন্দ করেন না, সেটা নিশীথেরটাও পছন্দ করে না। নিশীথের সব থেকে বড় মাথা ব্যথার কারণ 2019-এ সে যখন জিতে যায় লোকসভায় এবং তার জায়গায় যখন উপনির্বাচন উদয়ন গুহ দাঁড়ায়, সে 1,67,000 ভোটে সেই উপনির্বাচনে জেতে। এবং আমি যদি খুব ভুল না করি, নিশীথ প্রামাণিকের নিজের বুথ থেকে বিজেপি মাত্র 95টি ভোট পেয়েছিল। তো নিশীথ প্রামাণিক বিজয় মিছিল করে ওখানে বেরিয়েছে, তৃণমূল কংগ্রেসও করেছে, সে আলাদা ব্যাপার। কিন্তু আমার মনে হয় ওটাই তার ফার্স্ট এবং লাস্ট বিজয় মিছিল এই 2024-এর লোকসভা নির্বাচনে। আমি যদি খুব ভুল না হই, তাহলে নিশীথ প্রামাণিক হেরে যেতে পারে লোকসভা নির্বাচনে, এবং আপনারা অবাক হবেন না। এবার আসি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে গত লোকসভাতে 2019 সালে প্রায় 1,84,000 ভোটে ডাক্তার জয়ন্ত রায় জিতেছিল। উল্টো পাশে কে ছিল? উল্টো পাশে ছিল তখন বিজয় চন্দ্র বর্মন। বিজয় চন্দ্র বর্মনের সেই মুহূর্তে একটা অলরেডি তার অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট হয়ে গেছে এবং তৃণমূলের গোষ্ঠীকন্দল তো ছিল। তার সাথে 2019-এ বিজেপির প্রবল হাওয়া, মোদির এখানে আসা যাওয়া, এগুলো তো লেগেই ছিল, অমিত শাহর আসা। এবং এবার যদি আমরা দেখি 2024, তাহলে 2024-এ গিয়ে সেম কিছু জায়গায় গিয়ে বিজেপিকে আটকে যেতে হচ্ছে, যদিও ব্যবধানটা অনেক বেশি, 1,84,000 ভোট। আপনি যদি 2021-এর বিধানসভা দেখেন, তাহলে যেরকম আলিপুরে হোয়াইট ওয়াশ হয়ে গেছিল তৃণমূল কংগ্রেস এবং কোচবিহারে কেবলমাত্র একটি আসন জিতেছিল, সেখানে জলপাইগুড়িতে কিন্তু জলপাইগুড়ি বিধানসভা, তার সাথে মেকলিগঞ্জ বিধানসভা এবং রাজগঞ্জ বিধানসভা তৃণমূল তার দখলে রেখেছিল। হেরে গিয়েছিল হচ্ছে ফুলবাড়ি, ডাবগ্রাম, ধূপগুড়ি এবং ময়নাগুড়ি বিধানসভা। তার মধ্যে ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতে যায়, যদিও ব্যবধানটা খুব বেশি ছিল না, কিন্তু প্রত্যেকে তার সর্বোচ্চ দিয়ে করে। অভিষেক ব্যানার্জি এখানে এসেছিল, এসে বলে দিয়েছিল, সে তো নিয়ম মানে নির্বাচন আচরণবিধি ভেঙেই বলে দিয়েছিল যে যদি তৃণমূল কংগ্রেস হবে, তখন নির্মল চন্দ্র রায় আজকে যে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে লোকসভাতে, তখন ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে সেই দাঁড়িয়েছিল বিধায়ক, এবং সে জিতেও এসছে, সে এখন বিধায়ক ধূপগুড়ির। তো সেখানে বলেছিল যে মহকুমা করে দেবে, তারপরে পরবর্তীতে হয় এবং তার সাথে সেখানে বিভিন্ন ব্লকের আশেপাশের বিভিন্ন জলপাইগুড়ি জেলার ব্লকের বিভিন্ন নেতাকে সেখানে এক একটি অঞ্চল দিয়ে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল। তা মানে অলমোস্ট জলপাইগুড়ি জেলা এবং তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্তরের নেতারা রাত দিন ওখানে খেটেছে। বিজেপিও পিছিয়ে ছিল না, বিজেপি সুকান্ত মজুমদার ওখানে পড়েছিল, শুভেন্দু অধিকারী এসেছিল। তো রাজ্যের দুই দলেরই প্রায় অলমোস্ট টপ লিডার এবং প্রথম সারির নেতারা ওখানে পড়েছিল। কিন্তু দিনের শেষে গিয়ে লাস্টে উপনির্বাচন বেশিরভাগ ক্ষেত্রে সরকারের পাশেই যায়, সেক্ষেত্রে আমরা ধরে নিলাম সেটা ওখানে জিতে যায়। কিন্তু আপনি যদি ধূপগুড়ির বেস দেখে থাকেন, তাহলে জলপাইগুড়ি জেলায় বিজেপির যদি পুরনো কোথাও ন্যূনতম সংগঠন থেকে থাকে, সেটা ধূপগুড়িতেই ছিল। এটা যেরকম প্রথম চিন্তার কারণ। দ্বিতীয় চিন্তার কারণ আমি যে বললাম লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারে এই 500 থেকে 1000 এবং তপশিলি জাতির মা বোনেদের জন্য 1000 থেকে যে 1200, আপনি অবাক হবেন না আপনারা যদি 2000 এর পরবর্তী যখন বিধানসভা হবে 2026-এ দেখা গেল সেটা 1200টা 1500 হয়ে গেছে, বা 1200টা 2000 হয়ে গেছে, 1000-টা 1500 হয়ে গেছে, এবং তার পরবর্তী লোকসভা থেকে ওটা 2500 হয়ে গেছে। এটা মানে একটা অক্ষত একটা ব্রহ্মাস্ত্র তৃণমূল কংগ্রেস, যেটা সবসময় ধার শানিতই থাকবে এবং চকচক করবে। তার এগেনস্টে অলরেডি বিজেপিকে বলতে হয়েছে। বিজেপি একটা ক্ষেত্রে কোথাও গিয়ে বলেছে এই ভিক্ষা কেন নেবেন, আবার এরাই বলেছে যে লক্ষ্মীর ভান্ডারের নাম চেঞ্জ করে অন্নপূর্ণা ভান্ডার করবে এবং 3000 টাকা করে দেবো। কিন্তু জয়ন্ত রায়ের ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম যেগুলো জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে 2019-এর হাওয়া 2024-এ নেই, যেটা বারবার বলছি। তার সাথে তৃণমূলের যেই প্রচারটা জলপাইগুড়ি বিশেষ করে উত্তরবঙ্গে এই মুহূর্তে হচ্ছে, সেটা হচ্ছে বিজেপি বাংলা বিরোধী। একবারও কোথাও বলা হয়নি যে অমুককে ভোট দিন, তমুককে ভোট দিন। কেন ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে? তৃণমূল কংগ্রেস কি কি কাজ করেছে তার থেকেও বেশি তৃণমূল কংগ্রেসের যেটা আইপ্যাকের মাধ্যমে প্রচার করা হচ্ছে, সেটা হলো বিজেপি বাংলা বিরোধী। সে রবীন্দ্রনাথের
বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজ সম্মানের ক্ষেত্রে গেটের বাইরের যে ফলক সেখানে উপাচার্য এবং অন্যান্যদের নাম রয়েছে, অথচ রবীন্দ্রনাথেরই নাম নেই। সেখান থেকে শুরু করে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া, এসব নিয়ে অনেক কথাবার্তা উঠেছে। বিশেষ করে 100 দিনের কাজের যে এফেক্টিভনেসটা ছিল, যেটা বারবার সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী বলছিল যে একটা ফোন করলেই টাকা ছেড়ে দেবে, তারপর পরবর্তীতে হলো না। এবং যখন হলো না তখন মমতা ব্যানার্জি যখন বাজেটের আগে ঘোষণা করলো যে 100 দিনের কাজের যারা যারা শ্রমিক রয়েছে কেন্দ্র টাকা না দিলে আমরা দিয়ে দেবো, তখন থেকে কিন্তু এক ধাক্কায় বিজেপির মাইনাস চলে আসে। তারপর এই 500 থেকে 1000, 1000 থেকে 1200 লক্ষ্মীর ভান্ডার। তার সাথে বিজেপির পালের হাওয়া যেখানে সব থেকে বেশি কেড়ে নেয় তৃণমূল, সেটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের যে বার্নিশ, ধর্মপুর, মাধবডাঙ্গা 2, এই 3টে অঞ্চল জুড়ে যে টর্নেডো ঝড়টা হলো, সেদিন রাত্রে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কোনোখানে কারেন্ট নেই, অন্ধকার, চারিদিকে সব ভেঙে গুড়িয়ে গেছে, ওই সর্বহারা মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়ে তাদের কথা শুনে, যে এই বাড়িতে একজন মরে গেছে, চলে গেছেন, যারা সর্বশান্ত হয়ে গেছে, কোল খালি হয়ে গেছে, সেই বাড়ি থেকে দেখা করেন। এবং তার পরবর্তীতে ঠিক তার পরের দিনে অভিষেক ব্যানার্জি শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে 2জন ভর্তি ছিল, তাদের সাথে দেখা করে যান। শুভেন্দু অধিকারী পরের দিন এসেছিল, কিন্তু শুভেন্দু অধিকারী আসা এবং যাওয়ার মধ্যে ব্যবধান ছিল খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট। সেখানে কন্টিনিউয়াস ওখানে দাঁড়িয়ে থেকে মমতা ব্যানার্জি এবং তার দল যেভাবে তদারকি করেছে, পরবর্তীতে অভিষেকের দেখা, এবং আবার যখন ধূপগুড়ির ওই ঝুমুরে একটি সভা করেছিল অভিষেক ব্যানার্জি নরেন্দ্র মোদী চলে যাওয়ার পর পর, সেখান থেকে সে আবার একটি ক্যাম্পের মতো করে ছোট সভা করে বার্নিশে, সেখানকার মানুষদের সাথে, দুর্গত গ্রস্ত মানুষগুলোর সাথে, এবং যাদের ঘর ভেঙে গেছে তাদেরকে ওখানে ডিক্লেয়ার করে দেয় এবং চ্যালেঞ্জ করেই প্রায় ডিক্লেয়ার করে যে 1,20,000 টাকা করে যাদের সব শেষ হয়ে গেছে, বাড়িগুলো ভেঙে গেছে, তাদেরকে দেওয়া হবে এবং নির্বাচন কমিশনে যা করার আছে তারা করে নি। এবং প্রথম দফায় 20,000, তারপরে 40,000, 60,000 টাকা ঢুকবে, তারপর কিছুটা বানিয়ে সেটা তদারকি করে তদন্ত হবে এবং তারপর আবার ভিডিও অফিসের মাধ্যমে সেখানে বাকি 60,000 টাকা ঢুকে যাবে। এবং এটা যেভাবে কেবলমাত্র বার্নিশ এবং ময়নাগুড়ি বা জলপাইগুড়ি জেলার মধ্যে আটকে না রেখে আস্তে আস্তে এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা, এবং যথেষ্ট সফলতার সাথে সেটাকে আলিপুরদুয়ার, কোচবিহার, আশেপাশে সবখানে ছড়িয়ে দেওয়া হয়, এবং একটা দয়াময়ী, মমতাময়ী মুখ যে আবার মমতা ব্যানার্জিকে সামনে রেখে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, এটা কিন্তু আমার মনে হয় জলপাইগুড়ি বিধানসভায় একটি বড় ফ্যাক্টর হয়ে গেছে। আর তার সাথে প্রচারে এমনিতেও বিজেপি অনেক পিছিয়ে ছিল। তার কারণ দেখুন, আমি ভেরি সিম্পলি বলি, ডক্টর নির্মল চন্দ্র রায় যিনি দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে, রাজবংশী ভাষায় অত্যন্ত তুখোড় বক্তা এবং দুর্ধর্ষ বোঝান। উনি বড় বড় বিষয়গুলোকে খুব ছোট এবং সরলতার সাথে আপনাকে বুঝিয়ে দেবে, যেহেতু শিক্ষক মানুষ, অধ্যাপক মানুষ, তার বোঝানো একটা ক্যাপাসিটি রয়েছে। তার সাথে জয়ন্ত রায়ের নামে একটি পোস্টার পরে চারিদিকে ছেয়ে গিয়েছিল যে সে 2019-এর লাস্টটাকে কালো ফ্রেমের চশমা এবং গেরুয়া ফতুয়া পরে দেখা গিয়েছিল, তারপর থেকে দেখা যায়নি। নিরুদ্দেশের একটি পোস্টার তার সম্পর্কে গোটা জলপাইগুড়ি জেলাতে ছেয়ে যায়, এটা হয়েছিল। তারপর নির্মল চন্দ্র রায়, ইভেন বামফ্রন্টের যে প্রার্থী ছিল দেবরাজ বর্মন, তাকে ঘোষণা করে দেওয়ার প্রায় 15 দিন কি 20 দিন পরে গিয়ে ডক্টর জয়ন্ত রায়ের নাম ঘোষণা করা হয়। যেই প্রার্থী আগে 2019-এ 1,84,000 ভোটে জেতে, তার নাম ঘোষণা করতে এত দেরি কেন হয়ে গেল বিজেপির, আমার তো মাথায় ঢুকেনি, বা আমার এখনো কারণটা জানা নেই। তবে এতে অনেকটা পিছিয়ে যায় বিজেপি। তারা নিজেরা দ্বিধাগ্রস্ত ছিল কাকে রাখবে না রাখবে। তার সাথে একটি কথা, সেটা ভুয়ো খবরও হতে পারে, জলপাইগুড়িতে প্রবলভাবে প্রচার হয় এবং কোচবিহারও হয়েছে, সেটা হচ্ছে অনন্ত মহারাজ, তার যে গ্রেটার পিপলস পার্টি রয়েছে, এখানে ভোটের আগের দিন একটি মানে চিঠির মাধ্যমে চারিদিকে ছেয়ে ফেলা হয়। সেটা মানে সত্য কি অসত্য এখনো পর্যন্ত আমরা যাচাই করে উঠতে পারিনি, যে ওখান থেকে অনন্ত মহারাজ তার নিজের নাম নগেন্দ্রনাথ রায় সম্ভবত তার নাম, বা নগেন রায়, এরকম নামের একটি সই দিয়ে একটি চিঠি আছে যে জলপাইগুড়ির বুকে যদি, বা গোটা উত্তরবঙ্গে বা গোটা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে রাজবংশীরা রয়েছে, তারা যদি নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে চায়, তাহলে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। এরকম একটি প্রচার যখন হয়, এবং তার সাথে এটা তো অস্বীকার করার জায়গা নেই, এটা নিয়ে অনেক পেপারও লেখালেখি হয়েছে যে অনন্ত মহারাজ এবার তুমি কার। সে বিজেপির রাজ্যসভা সাংসদ, কিন্তু তাকে নিয়ে অনেকবার বিজেপিকে কোচবিহারেও অস্বস্তির মুখে পড়তে হয়েছে যে সে ভোটে কিভাবে নামছে, কিভাবে মানে বিজেপি তাকে ব্যবহার করছে। জলপাইগুড়িতেও তার বেশ কিছু অনুগামী রয়েছে, প্রচুর ভোটার রয়েছে তার। তো সেই ভোটাররা কোন দিকে ভোট দিয়েছে, সে তারা আগের বার 100% জয়ন্ত রায়কে দিয়েছিল, এবার তারা কতটা দিবে এটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। তার সাথে আমি আপনাকে একটা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি গত লোকসভা দেখেন, গত লোকসভার ফলাফল দেখেন, তাহলে দেখবেন 1,84,000 ভোটে যখন জয়ন্ত রায় জেতে, তার মধ্যে 28%, অলমোস্ট 28%, মানে 27.53% ভোট সুইং করে বামফ্রন্টের থেকে বিজেপিতে চলে যায়। একটি স্লোগান তখন মানুষের মুখে মুখে বেরিয়েছিল এবং সবাই শুনতে পেরেছিলেন যে পেহলে রাম উসকে বাদ বাম। এটা কে উৎপত্তি করেছে সেটার থেকেও বড় ব্যাপার, এটা যে বামপন্থীদেরকে একদম নিঃস্ব করে দিয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই, মেরুদণ্ড ভেঙে দিয়েছে তাদের। তো এবার দেবরাজ বর্মন দাঁড়ানোর পর সেবার এই স্লোগানটা নেই, তাই যে 27.53% বা 27.53% যে ভোটটা সুইং করে গেছে, তার থেকে আমার অন্তত মনে হয় 5 থেকে 7% ভোট কিন্তু বামফ্রন্ট তার ঝুলিতে আবার পুনরায় বাগিয়ে নেবে।
আর তার থেকেও বড় ব্যাপার, দেবরাজ বর্মনও যথেষ্ট ভালো ক্যান্ডিডেট। সে এসি কলেজের একটা সময়কার জিএস ছিল, এবং জলপাইগুড়ি প্রপার আর সদর ব্লক এই দুটো জায়গায় তার কিন্তু যথেষ্ট পরিমাণ পরিচয় রয়েছে, এবং একজন মানে নতুন তরুণ তুর্কি তাজা রক্ত হিসেবে মানুষ তাকে অ্যাপ্রিসিয়েট করবে, এটা অস্বীকার করার জায়গা নেই। আর জয়ন্ত রায় আরো একটি বড় মাইনাস পয়েন্ট, যেটা আমার মনে হচ্ছে জলপাইগুড়ি জেলাতে তাকে ভোগাবে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যখন এতদিনকার শাসনকালের একটি অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট রয়েছে, তেমনি 10 বছরের বিজেপি শাসনকালেও একটি অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট তৈরি হয়েছে। এরকম প্রচুর সংখ্যক মানুষ আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে, এগুলো আলিপুরে এবং কোচবিহারেও এফেক্ট করবে, কিন্তু আলিপুরে এফেক্টটা সেইভাবে হবে না, কিন্তু কোচবিহার জলপাইগুড়িতে প্রবলভাবে করবে, যারা বা যেই সংখ্যাটা বিজেপিকেও পছন্দ করে না, তৃণমূলকেও পছন্দ করে না, যেটা শিক্ষিত সমাজের ভোট আপনারা ধরে নিতে পারেন, যারা পড়াশুনো করেছে, যারা এতদিন ধরে মোদির চাল চলন দেখেছে, মমতা ব্যানার্জির চাল চলন দেখেছে, হয়তো দুটো পার্টিকেই তারা পছন্দ করে, এবং এই ভোটটা কিন্তু আমি বলছি প্রচুর পরিমাণে রয়েছে, বিশেষ করে মানে টাউন বেস জায়গাগুলোতে, পৌরসভার যে এলাকাগুলো রয়েছে, এই ভোটটার সংখ্যা আপনি কল্পনা করতে পারবেন না কত রয়েছে। তার বেশিরভাগ ভোট কিন্তু তৃণমূলে গেছে, তার একটাই কারণ যে কারো কারো বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের সূত্র মারফত জানতে পেরেছি যে তৃণমূল যা ভয়ঙ্কর তার থেকে বিজেপি বেশি ভয়ঙ্কর, এরকম একটা কনসেপ্ট কাজ করেছে, এবং তার থেকে যে আমরা এবার তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিলেও দিতে পারি। ইভেন এতে বামপন্থীরাও কিছু ক্ষেত্রে এফেক্ট হবে, তার কারণটা হচ্ছে মানে অনেকে তো এই যে এই সংখ্যার যে ভোটটা, যেটাকে আমরা নিউট্রাল ভোট বলি বা ফ্লাইং ভোট বলি, এই ভোটটা কি হয়, তাদের যদি বামপন্থীদেরকে বা লেফটকে দেওয়ার ইচ্ছেও থাকে, বা আমি ধরে নিই দেবরাজ বর্মনকে দেওয়ার ইচ্ছেও থাকে, তাদেরও একটা সংখ্যা ভাবে যে দেবরাজ বর্মনকে দিয়ে তো সে জিততে পারবে না। মানে বেসিক্যালি আমরা যখন ভোটটা দিতে চাই, যদি নীতি আদর্শগত জায়গা থেকে সরে এসে কেবলমাত্র সাধারণ ভোটার এই হিসেবে চিন্তা করি, তাহলে আমরা তাকেই ভোটটা দিতে চাই যে জিতবে বা যার জেতার সুযোগ রয়েছে বা চান্সেস রয়েছে। সেক্ষেত্রে এই ভোটটা দেবরাজ বর্মনকে যদি ভালো ক্যান্ডিডেট হয়, আমি ধরে নিলাম, বা ধরে নিলাম যে বিজেপি তৃণমূল এগুলো কিচ্ছু নেই, নীতি আদর্শ জায়গা থেকে বামপন্থীরা ভালো, আমার কথার কথা আমি বলছি, সেক্ষেত্রেও তারা দেবরাজ বর্মনকে ভোটটা দেবে না। এই ভোটটা কিন্তু বেশিরভাগটা তৃণমূল কংগ্রেসে চলে আসার মানে প্রবল সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে তো রেজাল্ট 4ই জুন বের হবে, তখন দেখা যাবে কি হয়। কিন্তু আমার ব্যক্তিগত মতামত, আপনি যদি 3টে বিধানসভা বলেন, তাহলে আলিপুরে বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে, বিজেপিই জিতবে। কোচবিহারের যে 54,000 ভোটে জেতা নিশীথের, এবং পরবর্তীতে উদয়ন গুহর সেই আসনে দাঁড়িয়েই 1,63,000 ভোটে জেতা, এবং এই মুহূর্তে সবাই এক কাট্টা হয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করা, তার সাথে 2019-এর হাওয়াকে ক্যারি করতে না পারা, ইভেন রাম মন্দির যে তৈরি হয়েছে সেটার হাওয়াটাকেও তারা ক্যারি করতে পারেনি ঠিকঠাক। তো সেখান থেকে আমার মনে হয় কোচবিহারে অ্যাডভান্টেজ তৃণমূল। এবং জলপাইগুড়িতেও আমি বারবার বলছি, জলপাইগুড়িতেও জয়ন্ত রায় 1,84,000 ভোটে জেতার পরেও এবছর কত ভোটে মানে জিততে পারবে আমার সন্দেহ রয়েছে। কোনো মানে ক্ষেত্রে যদি বিজেপি পা পিছলে যায় এবং তৃণমূল কংগ্রেস জিতে যায় এই 1,84,000 ভোটকে মেক আপ করে, তাহলে আপনারা অবাক হবেন না। তবে হ্যাঁ, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন যে 1,84,000 ভোটে যে জয়ন্ত রায় মানে জিতেছিল, এবার সেটা একদম দিবা স্বপ্ন বা অলিক কল্পনা, সেটা অনেক নিচে নেমে চলে আসতে পারে, এবং সেটা 20 থেকে 25,000-এর ভোটেরও ব্যবধান হয়ে দাঁড়াতে পারে। তাই কোনো কারণে যদি জলপাইগুড়িতে বিজেপির পা পিছলে যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবেন না। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।